এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার লাগিয়ে দিচ্ছি, যারা লিখতে আসবেন কোনো কাজ নেই, নিজের কন্টেন্ট দিন না। একটা কথা বলবো, এটাই আমাদের কাজ। আর নিজের কন্টেন্ট এটাই, কন্ট্রোভার্সি একটা ইউটিউবের পার্ট, এটাই কন্টেন্ট। যে চোখে আমরা ভিডিও দেখি, যে চোখ দিয়ে আমরা লিখি, যে চোখ দিয়ে আমরা স্টাডি করি, সেই চোখ দিয়ে আপনারা দেখেন না, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মানে মিডিয়া, সত্যটা তুলে ধরাই কাজ। আর কোনোটা মিথ্যা আমি বলি না, কোনোটা আমি ওর থেকে খবর নিয়ে তার থেকে খবর নিয়ে করি না। যেটা দেখেছি, যেটা শুনেছি, এটা ভেরিফাই করে সেটাই বলেছি। আর রইল বাকি কোনো কাজ নেই। আপনাদের তো অনেক কাজ থাকে, যারা আমাদের কথা লেখেন, তাহলে আপনারা লোকের কমেন্ট বক্সে ঘুরে শুধু শুধু সময় নষ্ট কেন করেন? না হয় কমেন্ট বক্সে কমেন্ট নাই করবেন। যখন আমাদেরকে মেনে নিতে পারছেন না যে এটা কাজ কিনা, কোথায় ফাটছে, যে আমরা সত্যটা তুলে ধরছি তার জন্য। সত্য তুলে ধরাটাই তো আমাদের কাজ। সত্য অন্যাসীও বলতে পারেন, কি বলে এটাকে, সত্য অন্যাসী যাই হোক কিছুটা বলতে পারেন। হ্যাঁ, তাই কাইন্ডলি এটা লেখার আগে ভেবে দেখবেন আপনাদের ফাটছেটা কোথায়। কারণ একের পর এক কাহিনী তুলে ধরা হচ্ছে, তাও তো কিছুই না। শিলিগুড়ির কাহিনী তো আমি টাচই করিনি। অনেক রাত্রে বৃষ্টিকে নিয়ে ভিডিওটা করেছিলাম, কারণ কালকে সারাদিন অন্য জায়গায় বিজি ছিলাম, তাই ভিডিও করতে বৃষ্টিকে নিয়ে ভিডিও করে ওঠেনি। তো বৃষ্টিকে নিয়ে তো প্রচুর প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে ডিভোর্সটা নিয়ে আমারও ডাউট আছে, কারণ কোথাও কখনোই বৃষ্টি বলেনি যে ওর ডিভোর্স হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে। এটা আমাদেরকে দেখিয়েছে একটা ছোট্ট শর্টসের মাঝে দিয়ে, কিন্তু ডিভোর্স হয়ে গেছে সেটা কখনোই বলেনি। আচ্ছা, একটা মেয়ে কি অষ্টমঙ্গলা থেকেই অসুস্থ ছিল, মানে বুঝতে পেরেছিল যে স্বামীটা খুবই খারাপ। কি অর্থবান পুরুষ থেকে চরিত্রবান পুরুষ ভালো। অর্থবান পুরুষ হচ্ছে বৃষ্টির এক্স হাজব্যান্ড, আর চরিত্রবান পুরুষ হচ্ছে এখন বিয়ে না করা পুরুষ। যদি বৃষ্টির ডিভোর্স না হয়ে থাকে, তার মানে এখন প্রীতমের সাথে ওর বিয়ে হয় নাই, লিভিংয়ে আছে। রেজিস্ট্রি ম্যারেজ করলে ও আইনকে ধোকা দিয়েছে। আর অনেকে আমাকে বলেছে যে দিদি আপনি একটু ই কোর্ট সার্চ করেন, যদিও আমার সার্চ করার সময় ওঠেনি। ই কোর্ট সার্চ করেন, সার্চ করে দেখতে পারবেন যে ওদের ডিভোর্স কেসটা এখনো পেন্ডিং। ডিভোর্স কেস যদি পেন্ডিং থাকে, যদি মিউচুয়াল ডিভোর্স না হয়ে থাকে, যদি ওয়ান সাইডেড ডিভোর্স না হয়ে থাকে, তাহলে কি করে প্রীতম ওর হাজব্যান্ড হয়? তাহলে বৃষ্টির তো লিভিংয়ে থাকলে শাখা সিঁদুর পড়তে লাগে না, তাহলে বৃষ্টি তো শাখা সিঁদুর পড়ারই কোনো অধিকার নেই। চিটিং কি সব জায়গায় করতে লাগে? কারণ আমি আবার বলছি, আমি কিন্তু ই কোর্ট সার্চ করিনি, কিন্তু একজন কমেন্টসে বলেছে ই কোর্ট সার্চ করে দেখুন, পরিষ্কার আপনাকে দেখাবে ই কোর্টের ডিভোর্স পেন্ডিং চলছে। আর এদিকে আরেকজন আমাকে বলেছে যে না, ওদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হয়ে থাকলে, যদি অফিসিয়াল রেজিস্ট্রেটা বৃষ্টি তার শর্টসে দেখিয়েছে আমাদের নাকি বিয়ে হয়নি, হ্যান নাই ত্যান নেই বলে হাসাহাসি করেছে, এই যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ, তাহলে এটা পুরোটাই মিথ্যে। ডিভোর্স না হলে রেজিস্ট্রি ম্যারেজ করা যায় না। হ্যাঁ, বর ছেড়ে অন্য পুরুষ একজন না 10 জনের সঙ্গে থাকা যায়, সেটাতে কোনো রকম 18 বছর পরে যে কোনো মেয়ে যে কোনো পুরুষের থাকতে পারে, স্বামী থাকাকালীনও অন্য পুরুষের সাথে থাকতে পারে, এটাতে কোনো রকম আইনগত বাধা নেই। সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, তাহলে বৃষ্টির আর প্রীতমের সম্পর্কটা কি? প্রীতম একটা খুব খুব ভালো ছেলে, যে কিনা প্রথম থেকেই তার দাদার বউকে নিজের কামনার ব্যক্তি বলে মনে করছিল। আই ইউজ দ্য লাইন, আই রিপিট দ্য লাইন, কামনা। হ্যাঁ, আমি বৃষ্টিকেই ভালোবাসি, আমি বৃষ্টিকেই স্ত্রী রূপে চেয়েছিলাম। কি করে আরেক বেটার বউকে তুই স্ত্রী রূপে চাইতে পারিস? তো ও অসুখী ছিল, চঞ্চল চপলা মেয়েটে শান্ত হয়ে গেছিল, নিস্তেজ হয়ে গেছিল। হ্যাঁ, তার মানে কি তাকে আমি নিজের ঘরে নিজে গ্র্যাব করে নেব? তাকে আমি একদম স্ত্রীর রূপে নিয়ে চলে আসবো? এটা কথা হলো? তাকে ভালো থাকার রাস্তাগুলি দেখার চেষ্টা করব। দাদার সঙ্গে বসে, হ্যাঁ বাই দ্য ওয়ে, দাদা বলাতে প্রীতম কিন্তু বলে দিয়েছে, প্রীতম আর ওরা কিন্তু নিজের ভাই না, দূর সম্পর্কের আত্মীয়। এটা প্রীতম নিজের ভিডিওতে বলেছে, ওরা ঠাকুর দাদারা এক পাশাপাশি বাড়ি করেছিল, সেই সম্পর্কে আত্মীয়। যদিও টাইটেল কিন্তু মোটামুটি প্রীতমের এবং বৃষ্টির হাজব্যান্ডের এক টাইটেল, এমনকি নামের সাথেও মিল আছে। বৃষ্টির ছেলের নাম আর প্রীতমের ভালো নাম একরকম, অনেকটাই একরকম, খালি একটুখানি হেরফের অ্যালফাবেটিক্যালি। আমার ওইটাও একটু অবাকই লেগেছে, প্রীতমের যে ভালো নাম আর বৃষ্টির ছেলের যে নাম, এ দুটোতে এতটা কাছাকাছি কি করে হলো? এটা কেমন লাগছে না? বৃষ্টির
বরের নামের সাথে কিন্তু বৃষ্টির ছেলের নামের ভালো নামের মিল নেই। প্রীতমের ভালো নামের সাথে বৃষ্টির ছেলের ডাক নাম যে নামে আমরা জানি ওকে, সেই নামের মিল আছে। তো প্রীতমের সাথে বৃষ্টির ছেলের না, আমি একবারও বলবো না এই ছেলেটা কার, ছেলেটা ওই ভদ্রলোকেরই হবে। হ্যাঁ, কিন্তু নামটা এইভাবে রাখা হয়েছে, এটা একটু হতে পারে এটাও কোইন্সিডেন্ট। হ্যাঁ, কোইন্সিডেন্টলি অনেক কিছু হয়ে যায় না, আমরা তো ভাবিও না এটা আর হয়ে গেছে। কিন্তু নামটা দুজনেরই একরকম, ওর নাম এই, ওর নাম সেই, দুজনের নামই প্রীতমের যেটা ভালো নাম সেটার সাথে ডিপ লাগিয়েছে, আর বৃষ্টির ছেলের নামটাতে একটু ক লাগিয়ে করে দিয়েছে, বাস হয়ে গেছে। শর্ট করে ডাকলে দুজনের নাম যদি আমি একসঙ্গে ডাকি বুঝতে অসুবিধা হবে যে আমি কাকে ডাকছি, এতটাই মিল। আর এদিকে প্রীতম বৃষ্টিকে প্রথম থেকেই ভালোবাসতো। তো যখন প্রীতম জানে বৃষ্টি আরেকজনের স্ত্রী, হ্যাঁ, তো এরকম দুনিয়ার অনেক মহিলা আছে যে সুখী না স্বামীর সাথে ঘর করছে, তার মানে সব মেয়েরাই স্বামীর ঘর ফেলে চলে আসবে না। তাহলে কি সমস্ত পুরুষরা ওই ম্যারিড মহিলাদেরকে কামনা করবে? অবশ্যই এটা কামনার চোখে দেখা যখন আমি কাউকে স্ত্রী হিসাবে দেখব। লাভ উইদাউট লাস্ট হয় না, ঠিক আছে? ফিজিক্যাল ইন্টিমেসির জন্যই আমরা বিয়েটা হয়, তাহলে শুধুমাত্র প্লেটোনিক লাভ এটাকে বলা হয়। তুমি তো টিউশন টিচার, প্লেটোনিক লাভ দূর থেকে ভালোবাসাকে বলা হয়। প্লেটোনিক লাভের মধ্যে শারীরিক চাহিদা থাকে না, তো প্রেম যখন বিয়ে নামক একটা ইনস্টিটিউশনের দ্বারা বদ্ধ হয় সেখানে শারীরিক ব্যাপারটা চলে আসে, তাহলে সেই ভালোবাসাটাকে আমরা লাভ উইথ লাস্ট বলতে পারি। সেক্সুয়াল মেট ছাড়া বিয়েটা তো হয় না। তো তুমি তাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি খুব খুশি। কি আশ্চর্য খুশি তোমার! একটা পুরুষের কাছ থেকে তার সংসারটাকে ভেঙে দিয়ে তার স্ত্রী বাচ্চাকে কেড়ে নিয়ে এসে ইউ আর হ্যাপি। কেননা এই মেয়েটা তার স্বামীর কাছে কোনোদিন সুখী ছিল না, এই মেয়েটা তার স্বামীর কাছে কোনোদিনও ভালো ছিল না। এই মেয়েটার স্বামীর কাছে ভালো না থাকার জন্য যারা দায়ী সেটা হচ্ছে বৃষ্টির বাবা মা। বৃষ্টি পরিষ্কার বলেছে, আমার বাবা মার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার জীবন নষ্ট হওয়ার জন্য, মানে পৃথিবীতে সমস্ত কিছু জন্য দায়ী ওর বাবা মা। হ্যাঁ, 2014 ওর সবচেয়ে জীবনের খারাপ জীবন। 2014-তে ওর বোধহয় বিয়ে হয়েছিল, 2014টা হচ্ছে সবচেয়ে খারাপ জীবন, এবং মা বাবা দায়ী, কারণ ওর বিয়ের জন্য মা বাবা দায়ী। এমনকি বিয়ের পরও যে যখন পৃথিবী সংসার করছিল, এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই, আমরা তিনজনেই খুশি, আমার মা বাবা ভালো না, মা বাবা খুশি, মা বাবাকেও শুধু স্বামীকে অপমান দেয়নি। এই মেয়েটা এতটাই সেলফ সেন্টার্ড, প্রতি মুহূর্তে মা বাবাকেও দায়ী করেছে। এখন লজ্জা আছে? এই মার হাতে বেলায় বেলায় রান্না কাছে, মার হাতে রান্না তো ব্যাপারটাই আলাদা, বাবার হাতে ওটা তো ওটা। ওর বাবা ওকে প্রচন্ড ভালোবাসে, এত ভালোবাসে যে বাবা ওর অসুখটা মেনে নিতে পারছে না, বাবা ওকে প্রচন্ড। অথচ সেই মেয়েটাই টাইটেলে বাবা মার মুখেও নোংরামি করতে ছেড়ে দেয়নি। আমার জীবন নষ্ট হওয়ার মূল হচ্ছে আমার বাবা মা। কোনো মেয়ে, ভালো ভদ্র মেয়ে, এক্স হাজব্যান্ডকে তো আমি ছেড়েই দিলাম, বাবা মাকে নিয়েও এরকম কথা বলছে। এবার আসছি, এক্স হাজব্যান্ড মাতাল চরিত্রহীন, মাতাল চরিত্রহীনের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করেছে। হ্যাঁ, অর্থবান স্বামীর থেকে চরিত্রবান পুরুষ ভালো। এবার বলছি, মাতাল স্বামী বলতে কি মিন করা হচ্ছে? তার এক্স হাজব্যান্ডকে। একটা এক্স হাজব্যান্ড যদি মাতাল হতো তাহলে কি এত ভালো পোস্টে চাকরি করতে পারতো? বরং প্রীতম এত ভালো হয়েও এখন পর্যন্ত কিচ্ছু করতে পারে নাই, টিউশন ছাড়া। অবশ্যই যথেষ্ট বয়স হয়েছে, 28-29 তো হবেই। হ্যাঁ, 28-29-এর কম তো হবে না। সেই 28-29 বছর হলে বৃষ্টি থেকে ছোটই হবে। যেরকম বৃষ্টির যদি 20 বছরে বিয়ে হয়ে থাকে, এখন 10-11 বছর, 30-31 বছর, সেখানে প্রীতম 28-29 বছর হবে ধরে নিচ্ছি। 28-29 বছরের ছেলে জীবনে কিচ্ছু করতে পারে নাই। 23-24 বছরের ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস অফিসার মধ্যে হয়ে যেতে পারে। আর চরিত্রবান অন্যর বউকে যে ভাগিয়ে নিয়ে যায়, তার গায়ে চরিত্রবান ওয়ার্ডটা কি লাগানো যায়? না, অন্যের বউকে রেস্কিউ করতেই পারে। একটা মেয়েকে বিপদে দেখে বা খারাপ অবস্থা দেখে তার হাতটা ধরা খুব পুণ্যের কাজ, যে আমি একটা মেয়ে অসুখে আছে। কখন? যখন সে মেয়েটার প্রপার ডিভোর্স হয়ে যায়, যখন মেয়েটা ওই বাচ্চাটাকে নিয়ে একা একা ফাইট করে, নাকি তখন মেয়েটা যখন স্বামীর ঘরে ঘর করছে,
অবশ্যই কলকাতাতে স্বামীর ঘরে ঘর করছিল, তখন আমি তার সাথে গিয়ে ইনি বিনি টাপাটিনি টানাটিনি টাসা করছিলাম। তো এইরকম পুরুষকে কি চরিত্রবান বলা যায়? আর সেই পুরুষটা মানে বৃষ্টির স্বামী এক্স হাজব্যান্ড যখন দেখতে পেয়েছে বা জানতে পেয়েছে তার স্ত্রী তার বক্ষ লগ্না না, তার ভাইয়ের বক্ষ লগ্না, তখন যদি সেই পুরুষটা মাতাল হয়ে যায়, সেটা কি অন্যায়? নাকি তোমাদের মনে হয় বৃষ্টির স্বামীর ওই সময় বোতল হাতে না নিয়ে গঙ্গা জল খাওয়া উচিত ছিল? কারণ আমার স্ত্রী যখন এমনভাবে অন্য একজন অন্য পুরুষ না, আমারই ভাই, যে কিনা আমাদের একই বাড়িতে আমরা আছি, হ্যাঁ, আপ ডাউন করছি, নিজের রক্তের কাছাকাছি, খুব আপন ভাই না হলো সম্পর্কটা আপন ভাইয়ের মতোই, কারণ পাশাপাশি বাড়ি, রেগুলার আপ ডাউন করা, এবং প্রীতমের বোন ছিল বৃষ্টির খুব ভালো বন্ধু। তাই সেই তার সাথে দেখার পর বা তার সাথে রিলেশন আছে শোনার পর তার স্বামী দেবতাটির কি ওই মানে মদ ছেড়ে গঙ্গা দেওয়া উচিত ছিল? যে কোনো পুরুষই ওই সময় বোতল ধরবে। আর রইল বাকি চরিত্রবান বৃষ্টির স্বামী দেবতাটা কিন্তু এখন পর্যন্ত বিয়ে করে নাই বা অন্য কোনো ম্যারিড মেয়ের সাথে রিলেশন রেখে, বৃষ্টি কিন্তু এটা বলতে পারে নাই যে সেও তো অন্য মহিলার সাথে আছে বা তার জীবনেও অন্য কোনো বিবাহিত মহিলা আছে, এটা বলতে পারেনি। খালি বলেছে চরিত্রবান না, চরিত্রবান না। কারণ অর্থবান চরিত্রবান হচ্ছে প্রীতম, যে কিনা নিজের ভাইয়ের দাদার বউকে মনে মনে কামনা করেছে এজ এ স্ত্রী। ভাইয়ের বউ ভালো থাকুক, ভাই বউ ভালো, সেটা আলাদা কথা। ভাইয়ের বউকেই আমি আমার জীবনে পেতে চাই, আমার স্ত্রী রূপে পেতে চাই, যখন এইটা কেউ চায় ঈশ্বরের কাছে, তার মানে সেটা কামনা করেছে মনে মনে, তাই না? কতটুকু নচ্ছার হলে পরে একটা ছেলে একটা ম্যারিড ওমেনকে কামনা করতে পারে? সে টিউশন পড়ালে কি পড়াতে পারে, কি ধরনের জিনিস, যার মানসিকতা এরকম, কিন্তু খুব ভালো অ্যাক্টিং জানে। ইভেন কি বাচ্চাটাকেও খুব ভালো অ্যাক্টিং শিখিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি বাচ্চাটার অ্যাক্টিং আমার চোখে পড়েছে। এই তোমরা কি ঠাকুরকে ডাকছো না? আমার মা কেন ভালো হচ্ছে না? বাবু ঠাকুরকে ডাকো না গো। এই কথাটা যখন বলেছে তখনই আমার মনে হয়েছে বাচ্চাটা বলছে না, বাচ্চাটাকে শিখিয়ে দিয়েছে। স্পেশালি যখন তখন চশমা খুলে ক্যামেরার দিকে তাকিয়ে চশমাটা খুলে কেঁদে, যখনই বলে মানে বলাটা শেষ, চশমাটা পরে নেওয়া, মানে তার চোখের জলটা ক্যামেরাতে দেখানো আমার কাছে খুব খুব অবাক লেগেছে। এটা কিছুই না, ছোটোর থেকে বাচ্চাটা মার সাথে বসে টিকটক করতো, টিকটকের অ্যাড করতো, মানে টিকটকের জিনিসগুলি করতো, তাতে অভ্যস্ত হয়ে গেছে অ্যাক্টিং কাকে বলে। শুধু তাই না, মা আমি তোমার মা, এই গানগুলো দেখবে বাচ্চাটা কি সুন্দর, ও বৃষ্টি নাচছিল, বাচ্চাটা ওই মা আমি তোমার মা, হ্যাঁ, বাচ্চাটা কোলে ওঠা এবং তাকিয়ে মার দিকে ইসে করা, পুরোটাই ছিল মার দিকে তাকিয়ে। তো সেখানে ও খুব ভালো করে ওকে শেখানো হয়েছে বা ও শিখে গেছে কোথায় কিভাবে অ্যাক্টিং করতে হয় এবং কি করতে হয়। আর হাজব্যান্ডের কথা বলেই লাভ নাই, যে বললাম মাতাল চরিত্রহীন, মাতাল চরিত্রহীন হাজব্যান্ড শুনে এসেছে। চরিত্রহীনটা কে সেটা তো এখানেই বোঝা যাচ্ছে যে মিথ্যেবাদী কিন্তু চরিত্রহীনতার একটা লক্ষণ। হ্যাঁ, অবশ্যই মিথ্যেবাদী, প্রচুর মিথ্যে কথা বলেছে। 10 বছরের টুকরো টুকরো টাকা জমিয়ে ও মিশর রিসেলার ছিল। ও ডিজিটাল নেটওয়ার্কিংয়ে কিছু অল্প বিস্তর কাজ করতো, ওয়ার্ক ফ্রম হোম, সেটা তেমন কিছু না, মেইনলি কাজ ছিল মিশর রিসেলার করে কত কোন টাকাই বা পেত। হ্যাঁ, তো এত সুন্দর ফ্ল্যাটও করেছে, বাবা মাকে ছোট করেছে। প্রথম দিকে বাবা মাকে দায়ী করেছে, মানে যখন শিলিগুড়িতে আসলো বাবা মা দায়ী, বাবা মা দায়ী, বাবা মা দায়ী, একটা বাবা মাকে একটা নিজের আপন রক্ত ছোট করেছে। এখন আবার যখন সেই বাবা মা ওকে গ্রহণ করে ফেললো, তখন বাবা মা ভালো হয়ে গেল। বাবার আদর্শে আমার বাবাও, এটা কখন থেকে বলতেছে, যখন অসুস্থ হয়ে গেছে, যখন সবাই বলছে টাকা নেও, ততদিনে বাবা মার সাথে কথা হয়ে গেছে। কারণ একটা বাবা মা কখনই এরকম অসুস্থ শোনার পর দূরে থাকতে পারেনি। এর আগেও ওদের মাঝে মাঝে কথা হতো, যেটা কিনা ওরা অন ক্যামেরায় কখনোই পাবলিশ করেনি, খালি বলেছে আমাদের কেউ নেই, আমাদের কেউ নেই, আমাদের কেউ নেই। পাবলিক ওটাই শুনতে চেয়েছে, ওদের কেউ নেই। আহারে আহাগো, আহারে আহাগো। সেটা শোনার পর তো বাবা মাকেও ছোট করেছে। তারপর যখন শুরু করলো, বুঝলো বাবা আসবে,
আমার বাবা আমার মাও অনেক অসুস্থ হয়েছে, আমার বাবাও কারোর থেকে হাত পাতি নাই, আমি যা শিখেছি বাবার থেকে শিখেছি। বাবাও কি বলেছিল, মা যা বিয়ে করে একটু বয়স্ক লোকের সাথে বিয়ে করে চলে যা, বিয়ের পর কচি কাঁচা দেওয়ার পেলে ভেগে চলে যাস? এটাও কি বাবা শিখে দিয়েছিল? আমার তো মনে হয় এটা বাবারই শিক্ষা, কারণ বাবার শিক্ষা না হলে সবসময় বারবার বলছে ও সব শিক্ষাই নাকি বাবার কাছ থেকে। বাবা বোধহয় এটাই বলেছে, যা একটু বয়সে না বেশি, তোর বয়স সাথে তোর কোনো সব দিকে এটা শিক্ষিত, হ্যান্ডসাম, তারপর অর্থবান, একটা ভালো কেরিয়ার আছে এমন একটা পুরুষ দেখেই কিন্তু বিয়ে দিয়েছিল। ওই নিউ দীঘার গল্পটা যখন বলেছে, ওই লোকটা যার সঙ্গে এসেছিলাম 4-5 দিন থাকতোই না, যার সঙ্গে ছিলাম 4-5 দিন থাকতোই না। ওকে ভূতে ধরেছিল, রাত্রেবেলা দেখেছিল কোনো ক্ষেতের, সন্ধ্যার সময় দেখেছে, বসে দেখেছিল বেলকুনিতে ক্ষেতের মধ্যে কেউ গেছে, তারপর থেকে টক টক আওয়াজ, তারপর থেকে রাত্রে হলে ও নাকি ওর গলা টিপে ধরতো, ঘুম থেকে দেখতো সারা শরীরে ওর সিগারেটের ছেঁকা, মানে এইরকম গল্প, এই ধরনের গল্প। শুধু তাই না, তখন আরেকটা কথা বলেছে, তখন ওর কিছুই ছিল না, না ছিল টিভি, না ছিল মোবাইল, মোবাইলে শুধু ছিল ফেসবুক আর ইনস্টাগ্রাম। ভাবতে পারো, তখন তো ইউটিউব সেরকম হয়নি, 2014-তে 15-তে সেরকম ইউটিউব হয় নাই। ও টিভি নতুন একটা জায়গায় গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে টিভি, মানে লোকে টিভি কিনে ফেলে, যে কোনো মানুষ এক জায়গার থেকে এক জায়গা, তাও যদি লাইফ লং থাকে তখন মানুষ কিনে, লাইফ লং না হলো 2-3 বছর। এমন যদি হয় যে আমি 1 বছর জন্য এসেছি, তখন মানুষ কিন্তু যারা বেশি লাগেজ, মানে বেশি সামান করে না, বেশি মালপত্র, সামান বলছি, বেশি মালপত্র করে না। সেখানে দাঁড়িয়ে ও টিভি নেই, কিন্তু ওর কাছে ফেসবুক ছিল, ওর কাছে ইনস্টাগ্রাম ছিল, আর ইনস্টাগ্রামের স্টোরিতেও ও কিন্তু হরার স্টোরি, মানে ভূতের গল্প বলতে ভালোবাসতো, মানে অ্যাক্টিং ফর্টের মধ্যে আগেই ছিল। তাই একটা মেয়ের পুরো ডান দিক প্যারালাইসিস হয়ে গেছে। বৃষ্টির ডান দিকটা রাখতে পারলাম না, বৃষ্টির ডান দিকটা এক এক করে চলে যাচ্ছে, বৃষ্টির ঠ্যাং, বৃষ্টির হাত, বৃষ্টির চোখ, বৃষ্টির মাথা সব চলে যাচ্ছে, ডান দিক প্যারালাইসিস হচ্ছে, পুরো প্যারালাইসিস হয়ে যাচ্ছে। সেই বৃষ্টি একদিনের জন্য ফিজিওথেরাপিস্ট কাছে গেল না, সেই বৃষ্টির প্যারালাইসিস রোগীকে ফিজিওথেরাপি করতে ঘরে কোনো ফিজিওথেরাপিস্ট আসলো না। আমরা এখন পর্যন্ত কোনো মেডিসিন খেতে দেখলাম না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখবেন কালকে থেকে ওকে মেডিসিন খাওয়া যায়, খাওয়ানো শুরু যাবে। মেডিসিন কিন্তু অনেক রকম হয়, অনেক ভিটামিনও লোক দেখিয়ে খাওয়া যায়, আমরা তো ট্যাবলেটটা পড়তে পারবো না, ভিটামিন ট্যাবলেট, অনেকটা ভিটামিন ডি, ভিটামিন বি, অনেক কিছু খাওয়া যায়, যেটা কিন্তু রোগের জন্য না, মানুষ এমনিতেও খায়, মাল্টিভিটামিন মানুষ এমনিতেও খায়। আমরা বলছি তার জন্য দেখে, আমরা আনার খেতে দেখেছি, আমরা পেয়ারা খেতে দেখেছি, ডাল ভাত সব খেতে দেখেছি, সব জায়গায় দেখেছি, কিন্তু একটা মানুষ যখন অসুস্থ মানুষ কিনে আসে, স্টার্টিং এই মানুষটা, সেই মানুষটার বলবে আগে আমি মেডিসিনের বাক্সটা গুছিয়ে রাখি, এই ব্যাগটার মধ্যে ওর সব মেডিসিনগুলি আছে। এটা কিন্তু কমন কথা। আমরা সবাই সাধারণ মানুষ, আমরা আমাদের নিজের জীবনযাত্রা দিয়েই অন্যের জীবনযাত্রা তুলনা করে দেখি, তাই না? কারোর জীবন একটু হেরফের, কারোর জীবন একটু কম হেরফের, তুলনাটা সেটাই। সেখানে আমরা কিন্তু কখনোই কোনো মেডিসিন ব্যাগ ক্যারি করছে, দেখুন এটাতে আমরা একটা জিনিসপত্র নিয়েছি, এটা মেডিসিন ব্যাগ, বা বাবা মা বাড়িতে আসার পর কাপড় চোপড়গুলো রাখা হচ্ছে, এখানে দেখাচ্ছে, কখনো বলেছে যে এখানে বৃষ্টি মেডিসিনগুলো রেখেছি, ওই জায়গাটা রাখলাম টুলটাও বৃষ্টি মেডিসিন, দেখেছেন? দেখেন নাই। নেবুলাইজার আমরা দেখছি, একটু সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, হতেই পারে, মাথা চুল ফেলে দিলে এরকম রোগ হতেই, মানে এরকম ঠান্ডা লাগতেই পারে। নেবুলাইজারটা দেওয়ার পর, কারণ থাম্বনেইল করার জন্য ওই টাকলাটা অনেকবার দেখিয়েছে, এমন অবস্থা, টাকলা হওয়ার পর, টেকো হওয়ার পর একটা থাম্বনেইলে অ্যাট্রাক্ট করার জন্য ভিউয়ার্সদেরকে 3টা টাক, মানে বৃষ্টির মুখটাই পরপর 3টা দেখিয়েছে, টাক টাক টাক, সো দ্যাট অ্যাট্রাক্ট করে ভিউয়ার্স। এটা নিশ্চয়ই টেকনিক্যাল একটা ভালো স্ট্রং জিনিস। এই থাম্বনেইল সুন্দর বানানোটা একটা বিশাল বড় আর্ট। যেহেতু প্রীতম বাবাজির কোনো কাজকর্ম নাই, হ্যাঁ, ঘরে বসে শুধু এখন ঘুটনি নাড়ে, কোনো কাজ নেই, তো ও বসে বসে থাম্বনেইলটা শিখতেই পারে, মাঝে একদিন তো ভিডিও দেয় না, তো আরামসে থাম্বনেইলটা আরামসে শিখতে পারে, এবং সে সত্যি সত্যি মানে থাম্বনেইলটা খুব ভালো করে শিখেছে, হাউ টু অ্যাট্রাক্ট অথবা ডিস্ট্রাক্ট অ্যাটেনশন অফ দ্য পিপল, আমি বলতে পারি। সে থাম্বনেইলটা করেছে। এখন থাম্বনেইলের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নেবুলাইজার, মানে বৃষ্টি। এর আগে ছিল কয়েকটা, মানে থাম্বনেইল দেখলে ভয় লাগতো, ও এমন করে শুয়ে আছে, এমন করে মরার মতো চোখ করে শুয়ে আছে। আমরা অসুস্থ লোককে সুস্থ দেখাতে চাই ফটোতে, কারণ কখন কোন কথা খেনে পড়ে। ওর থাম্বনেইলগুলি ছিল চোখ দিয়ে রক্ত পড়া, চোখে ব্যান্ডেজ, তারপর চোখে ব্যান্ডেজ দেওয়া ছিল, চোখের ব্যান্ডেজটা কিন্তু ও নিজেই খুলে ফেলতে পেরেছে, এটাও আমার কাছে খুব অবাক লেগেছে। সাধারণত ব্যান্ডেজ টেন্ডেজ আমরা ফট করে হাত দেই না, কিন্তু ও কিন্তু হাত দিয়ে দেখিয়েছে, ঠিক আছে।
আর কোনো কিছু আঘাত লেগে ব্লিডিংটা হয়েছে, এটা বলেছে। এছাড়াও আমি একটা লোককে চিনতাম, ওনার প্রায় সময় চোখ দিয়ে ব্লিডিং হতো ডিউ টু সাম রেটিনার প্রবলেম। তো ওষুধ দিয়েই ওটা ভালো হয়ে গেছে। আমি এমন একজনকে লোককে চিনি যে আমি চোখ দিয়ে রক্ত পড়ে বলে, হ্যাঁ ওনার নাকি মাঝে মাঝে চোখ দিয়ে রক্ত পড়তো ওনার রেটিনাল প্রবলেম থেকে, আমি এটাও শুনেছি। এখন ওরটা একটু জানি না। যেই মেয়েটা প্যারালাইটিক অ্যাটাক হয়ে, যেই মেয়েটা প্যারালাইসিস পেশেন্ট হতে চলেছে, সেই মেয়েটা মানে মাত্র 1.5 মাসে প্যারালাইসিস রোগটাই চলে গেল, হা হা হয়ে গেল, আর সুস্থ হয়ে এক রান্না খাওয়া দাওয়া অসম্ভব। হ্যাঁ, কিন্তু এখন যদি পুরোপুরি সুস্থটা দেখিয়ে ফেলে তাহলে ভিউয়ার্সদেরকে ধরে রাখতে পারবে না। ভিউয়ার্সদেরকে দেখাতে হবে অসুস্থ অসুস্থ অসুস্থ, বাঘ আসে ভাগ আসে বলতে বলতে না কোন দিন সত্যি সত্যি বাঘ চলে আসে। যেভাবে মৃত্যুর মতো করে কতগুলি ফটো থাম্বনেলে দেখেছি আমি, আজকে সকালে দেখেছি কিছু, কাল কিছু দেখেছি, মানে থাম্বনেলগুলো দেখলে না শিউরে যাওয়ার মতো এমন করে বসে আছে, চোখগুলি আদা আদা খোলা। এই থাম্বনেল যে কোনো লোক চলে আসবে, মরার মতো থাম্বনেল। মানে নিজের মানুষকে যাকে সে ভালোবাসে তারকে মৃত্যু সজ্জায় দেখতে নাকি মানুষ পারে না। প্রীতম বৃষ্টিকে এত ভালোবাসে, অথচ তাকে এইভাবে থাম্বনেল দেওয়ার সময় তার হাতটা কেঁপে ওঠেনি, অবাক লাগে। এবার আসছি শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসার কারণ। শিলিগুড়িতে ওর ঘরে অনেক লোকরা আসতো এবং সেই লোকদের ভিজিটটা ওর পছন্দ হতো না। ওর ভয় হয়েছিল হয়তোবা যে কখনো কোথাও ধরা পড়ে যায়। শিলিগুড়ির অনেক লোকরাই গেছে এবং অনেককেই বলেছে যে আপনারা এই টাইমে আসবেন না। দুর্গাপুরের লোকরা আসলো, অসুবিধা নেই, কারণ এখনো অনেকটাই সুস্থ দেখাতে পেরেছে। শিলিগুড়িতে প্রচণ্ড বেড রিডেন দেখিয়েছিল, সেই বেড রিডেন অবস্থা থেকে যদি এখন মানে দেখায় যে এখন হাঁটছে, একটু বসছে, ভালো হচ্ছে। কিন্তু শিলিগুড়িটা অসুবিধা, ওর মারাত্মক ছিল অসুবিধা যে শিলিগুড়িতে সবাই আসতে শুরু করে ফেলেছিল। মানে শিলিগুড়ির থেকে আসার সময় স্টেপ, শিলিগুড়ির ঘরটার ক্ষেত্রেও বলছিল শিলিগুড়ির ঘরটা ভালো না, হ্যান না ত্যান না, বাস্তুদোষ, মাথা মুন্ডু বলছিল। ঠিক যেমনি এই বৃষ্টি নিউ দীঘার কাহিনীও বলেছিল। একদম নিউ দীঘার রেল স্টেশনের অপোজিটই ছিল ওর ফ্ল্যাটটা, এবং যেই মানুষটাকে ও মাতাল চরিত্রহীন বলছে, যে মানুষটা খারাপ বলছে, সেই মানুষটা কিন্তু সেই এলাকায় সমস্ত বাড়িগুলি মাটির ঘর ছিল, তা সত্ত্বেও সেখানে একমাত্র দোতলা বাড়ি, এমনকি সেখানে জেনারেটরও ছিল, কারেন্ট যেত না, কারেন্ট গেলেই চলে আসতো, এরকম একটা ফ্ল্যাটে রেখেছিল। সত্যি সত্যি যদি কখনো চাইতো বৃষ্টি খারাপ থাকুক তাহলে কি ওরকম বাড়ি, ভালো সুন্দর বাড়িতে রাখতো? তারপরেও কিন্তু মানুষটা সব কিছু করে গেছে, শুধু মনটুকুন পায়নি। কারণ মনটুকু তো বিয়ের পর থেকেই হালকা পাতলা ছেলে পছন্দ। ওই যে থাকে না কিছু কিছু মেয়েদের ফার্স্ট ইনস্টি করা ছেলে পছন্দ, ওই ফার্স্ট ইনস্টি করা ছেলে বলতে, এই তুই কি করিস, এই পাগলি তুই কি খাবি, জানু আই লাভ ইউ, এরকম ছেলে যাদের পছন্দ হয় তাদের তো রাশ ভারী, এই রান্না করেছো নিয়ে এসো, আচ্ছা ওকে হয়ে গেছে ব্যাপারটা। পছন্দ হবে না, পছন্দ হবে না তো। ও তো পছন্দ হচ্ছে শাঙ্কু মাঙ্কু ডাঙ্কু, এরকম লোক পছন্দ তো। হ্যাঁ, তো যে তার সঙ্গে দাঁড়িয়ে একটু কমন নাচাবে, হেলবে দুলবে, ওরকম পছন্দ, এরকম পছন্দ না তো। তাই যে যেমন তেমনই পায়। এখন ওর টাকা বসে বসে খাবে, তবে সাবধান, রোগ 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 করে চ্যানেল দাঁড় করেছ। কর্মা কথা জানো তো, যে কোনো সময় কর্মা চলে আসতে পারে। সবচেয়ে বড় কথা, ওই বাচ্চাটা এদিন সত্যিকারের আমাদের মধ্যে যদি চোখ দিয়ে দেখে, বোঝার চেষ্টা করে সত্যি কি আমার বাবা মাতাল ছিল, সত্যি কি আমার বাবা চরিত্রহীন ছিল, তাহলে বাবা এখন পর্যন্ত আনমেরিড কেন? কেন ওর বাবার বিয়ে হয় নাই? বাবা চরিত্রহীন, বিয়েটা কিন্তু মাই করেছে, বাবা করেনি। বাবা মাতাল কারণ মা তার ভাইয়ের সাথে প্রেম করে। বাবা খুব খারাপ মানুষ, কিন্তু বাবা মাকে সবসময় ভালো ভালো ফ্ল্যাটে ভালো ভালো শাড়ি কাপড় দিয়ে, ছেলের জন্য ব্যাগ ভর্তি খেলনা, ছেলের জন্য ব্যাগ ভর্তি ন্যাপি, কোনো জায়গাতেই কিন্তু ত্রুটি করেনি। যেটা ত্রুটি ছিল সেটা হচ্ছিল ওই ঘরে বসে বসে ওই হাতা খুন্তি নাড়তে পারেনি। পুরুষ মানুষ তো পুরুষদের মতো বাইরে গিয়ে কাজ করত, যে কাজ আমরাই বলি পুরুষ মানুষদের বাইরে কাজ করে আনবে রোজগার, সেই টাকাটাই ঘরের লক্ষ্মী মানে ঘরের বউ চালাবে এবং ঘরটাকে সুন্দর করে তুলবে, সৌন্দর্যতে ভরে তুলবে। সেটা করার চেষ্টা করেছিল যে আমি আর্ন করব, আমি রোজগার করব, আর আমার স্ত্রী সেই টাকাটা গুছিয়ে সংসার চালাবে। স্ত্রী যে এমন উশৃঙ্খল ছিল সেটা তার স্বামী বুঝতে পারেনি। কারণ বৃষ্টির একটা 20 বছর বয়সে, এত কম বয়সে মেয়েটাকে তাহলে বিয়ে দিল কেন? বিয়ে দেওয়ার কারণ নাকি ওর মার অসুস্থতা ছিল, তার জন্য বাবা বেশি দিন ঘরে রাখতে চায় নাই। মা অসুস্থ ছিল, মেয়েকে বিয়ে দিল। মা অসুস্থ ছিল, মানুষের আগে অসুস্থ থাকলে মা
ছেলেকে বিয়ে দিয়ে ঘরে বউ আনার চেষ্টা করে, সো দ্যাট আমার অপরিবর্তে ঘরটা দেখবে আমার বউ। সেখানে ছেলের বউকে না এনে মাত্র 20 বছর বয়সে পড়াশোনাটাও কমপ্লিট না করতে দিয়ে বিয়েটার দিকে এসে তুললো, লক্ষ্য রাখলো। তাহলে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মুহূর্তে ওরা কিন্তু শুধুমাত্র খেলে গেছে প্রত্যেকটা ভিউয়ার্সের সাথে। তাই তো সেই 7কে 8কে 11কে বাবা মা দায়ী, আমার জীবন বাবা মা খেয়ে ফেলেছে, আমার জীবন বাবা মা নষ্ট করে ফেলেছে, এগুলি বলে 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 শুধু স্বামী না, বাবা মাকে ততটাই হেনস্থা যেটা স্বামীকে করেছে। এতটা মুখরা মেয়ে, হ্যাঁ, যে চোখ নাড়িয়ে মুখ নাড়িয়ে গুছিয়ে কথা বলে, সে নাকি তার স্বামীর হাতে টর্চার সহ্য করেছে। ও বলল, আমরা বিশ্বাস করলাম। মিথ্যে কথা বলতে ও সবসময় পারে, নতুন করে মিথ্যে কথা বলে না। এর আগেও অনেক জায়গাতে অনেকভাবে ও মিথ্যে কথা বলে গেছে। জানি না, ও সবসময় সব শিক্ষার বাবা মিথ্যে কথাটা বোধের বাবাই বলেছে যে মারে জীবনে বাঁচতে গেলে মিথ্যে কথাটা বলতে লাগবে। দিদি এসব বাজে কথা কেন বলছেন? কি মিথ্যে কথা বলেছে? কোনটা মিথ্যে বলেনি বলেন? কোনটা মিথ্যে বলেনি? বিয়ে করার কদিন আগে শ্বশুরবাড়িতে গিয়ে এসেছিল, শ্বশুর শাশুড়ি হাজবেন্ডকে বলেছিল তোমাদের এক আত্মীয়ের ছেলেকে নিয়ে আমি পালিয়ে যাব? বলেনি। কলকাতা ফ্ল্যাটে যে প্রীতম আসতো কি আসতো না ওটা বলেছিল? বলেনি। নিশ্চয়ই প্রীতম আসতো, নাহলে দুর্গাপুরে সবাই থাকা সত্ত্বেও ও কেন কলকাতা ফ্ল্যাটে, যেখানে সেই নোংরা স্বামী, মাতাল স্বামী, চরিত্রহীন স্বামীর দেওয়া ফ্ল্যাটে থাকতো? ফ্ল্যাটটা যদি ওর হতো তাহলে সেই ফ্ল্যাটটা বিক্রি করে টাকাটা কেন নিল না? কলকাতায় এসে কেন উঠলো না? মনে হয় কলকাতাতে ফ্ল্যাট আছে আর দুর্গাপুরে এসে উঠলো? নো, নেভার। কলকাতা ফ্ল্যাটটা এখন আর ওর নেই, তাই ওকে দুর্গাপুরে এসে উঠতে লাগলো। দুর্গাপুরের বাড়িটা অবশ্যই ভাড়া, কারণ কালকেই বলেছে ওপরে নেপালি আছে, নেপালি একজন আছে যিনি প্রসাদ দিয়েছে। তখন বৃষ্টি বলছিল হ্যাঁ হ্যাঁ আমার নেপালি শিখতে ইচ্ছে করে। একটা মানুষ মরণ যন্ত্রণায় ভুগছে, কষ্ট পাচ্ছে, তখন তার কোনো কিছু শেখা বা কোনো কিছু ভালো লাগার প্রশ্নই আসে না, অসম্ভব। কিন্তু এখন তাকে আরো একটা মাস অ্যাটলিস্ট ওই অন ক্যামেরায় ওই জবু থুয়ে বসে থাকা, নিজের হাতে না খাওয়া, মানে 20 মিনিটের ভিডিও হয়, 20 মিনিটের একটা ক্লিপিংস দেখিয়ে দিলেই হয়ে যায়। এরকম মিথ্যা আমরা আগেও দেখেছি। আজ থেকে 15 দিন আগে না 20 দিন আগে, হ্যাঁ দিওয়ালির আগে একটা ভিডিও করেছিল প্রীতম, সেখানে বলছিল বৃষ্টি কথা বলতে পারে না, কথা বলতে খুব কষ্ট হয়, তাই বৃষ্টিকে তারা কিছু বলাচ্ছি না, কিচ্ছু বলছি না। বৃষ্টি ভীষণ একটা কথা বললে শ্বাস ফেলে ফেলে কথা বলে, শ্বাস ফেলে। এটা কিন্তু নিবেদিতা করতো। নিবেদিতা যেহেতু লাং ক্যান্সার ছিল, নিবেদিতা করে কথা বলতো, সেটাই কিন্তু বৃষ্টি ফলো করার চেষ্টা করেছে। অথচ ওই যে বলে মিথ্যা হাত পা থাকে না, কথা বলতে গিয়ে বৃষ্টি একটা না 7 মিনিট কথা বলে গেল। এবং সুখের খবর, সেখানে সে কখনোই ওই করে শ্বাসটা ফেলেনি, একটু থেমে থেমে বলেছে, ধীরে ধীরে বলেছে, নাহলে পাবলিক এটাকে গট আপ ম্যাচ বলবে। কিন্তু সেখানেও কিন্তু কমেন্ট বক্সে পাবলিকটা লিখেছিল কথা বলতে পারে না, কথা বলতে কষ্ট হয়, অথচ একটা না 8 মিনিট একটা স্ট্রেস কথা বলে গেল। ও যে মিথ্যেবাদী, প্রতিটি মুহূর্তে পুরো মিথ্যা ভিত্তি দিয়েই চ্যানেলটা দাঁড় করিয়েছে, এটা বলতে বা বোঝাতে আপত্তি ছিল না। আমি হয়তো একটা ভিডিও কিনে করতাম না, চোখের ব্যাপারটা দেখার পর আমি থমকে গেছিলাম। দুর্গাপুর আসার পর আমি থমকে গেছিলাম। আমি কিন্তু ভিডিও আগে এগুলি করিনি, হয়তো কোনো দিনও করতাম না, চেয়েছিলাম, কারণ তখন বুঝতে পারলাম পুরো মিথ্যাটাই মিথ্যা, পুরো ব্যাপারটাই মিথ্যা। দুর্গাপুর আসার সময় তোর কষ্ট হচ্ছে, তোর কষ্ট হচ্ছে, তোর কষ্ট হচ্ছে বলে 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 নিয়ে আসা। দুর্গাপুর আসার পর কিন্তু মা বাবার কাছে আমরা কষ্ট দেখতে পাইনি, কারণ ওখানটাতে নিজেকে আরো লুকিয়ে রাখতে পারিনি। কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন বাড়িতে কাজের লোক চলে আসবে, আর ঠিকে লোক চলে আসবে, কারণ এখনও অসুস্থতা ধরে রাখতে লাগবে, বলতে লাগবে যে আমার টিউশন শুরু হয়ে গেছে, আমি কাজে জয়েন করে ফেলেছি, এবং এখন কাজের লোক, ঠিকে লোক, কারণ বৃষ্টির মা বাবা বৃষ্টিকে গ্রহণ করে ফেলেছে। গ্রহণ যখন করে ফেলেছে তখন তার অসুবিধা নেই। তাই সেই অজানা অচেনা জায়গায় থাকার থেকে বাপ মার কাছে, রিলেটিভের কাছে, প্লাস এই পাড়া এই এলাকার মেয়েও, দুর্গাপুরের মেয়ে, দুর্গাপুরের 2 বর, হ্যাঁ দুই বিয়েই দুর্গাপুরের, 2 স্বামী, প্রাক্তন এবং বর্তমান স্বামী দুজনই দুর্গাপুরের। তাই দুর্গাপুরটা অনেকটাই চেনাশোনা, জানাশোনা সবটাই। তবে শিলিগুড়িকে নিয়ে যখন কাল বাজে কথাটা বলেছিল, আমার খুব খারাপ লেগেছিল যে শিলিগুড়িতেও কোনো সাহায্য পায়নি। একটুখানি ভিডিওর লাস্ট পার্টে বললো, অথচ যে ওই দাদা কাজ দিয়েছে, ছোটদি কাজ মানে লেখাশোনা করেছে। তাছাড়া ওদের বাড়ির মালিকও কিন্তু, ওরা গরিব বলে ইলেকট্রিসিটি বিল নেয়নি, ওরা হচ্ছে মানে কি বলবো, যাকে বলা হয় বেইমান।
কিছু শিলিগুড়ির থেকে কিছু কমেন্ট আমার কাছে এসেছে যারা কিনা ওদেরকে দেখেছে এবং ওরা কিছু বলছিল, দিদি শিলিগুড়ি সম্বন্ধে আমরা অনেক কিছু জানি, শিলিগুড়িতে ওরা কি করেছে না করেছে, শিলিগুড়িতেও যে বাড়ির মালিকে থাকার সময় ওরা উল্টো পাল্টা মানে কথাবার্তা বলেছে সেটাও কিন্তু বলেছে। যেহেতু আমি কমেন্টস নিয়ে অতটা ভিডিও করি না, আমি কমেন্টস নিয়ে ভিডিও করি না, কমেন্টসে কে কী বললো ওটা নিয়ে এত কথা বলি না, আমি নিজে বিচার করি, ক্লারিফিকেশনের চেষ্টা করি এবং কোথায় কখন কি প্রত্যেকটা কথার পেছনে আমার ওদের ভিডিওই হচ্ছে রাজ। ওদের ভিডিওগুলি আপনারাও যদি একবারের জায়গায় 3, 4, 5 বার দেখেন, প্রত্যেকটা লাইনের একটা মিনিং খোঁজার চেষ্টা করেন, পেয়ে যাবেন। প্রত্যেকটা পেয়ে যাবেন। ভাবছেন কি দেখছি, নিশ্চয়ই ভাবছেন কি দেখলাম কোনো পয়েন্ট, আপনারা যারা বলেন না কোনো কাজ নেই, না গো দেখলাম কিছু পয়েন্ট মিস করে গেছি কিনা, এখন দেখলাম আর কয়েকটা পয়েন্ট রয়ে গেছে, কিন্তু এখন যদি আমি পয়েন্টগুলো বলতে চাই ভিডিওটা আরও 8 মিনিটের মতো হয়ে যাবে, কিন্তু অত বড় ভিডিও আপনারা দেখবেন না। অত বড় ভিডিও আপনারা দেখবেন না, তাই শর্টকাট করার চেষ্টা করলাম। যে মা বাবাকে দায়ী করেছে, যে পরিবেশকে দায়ী করেছে, ওদের জীবনটা নষ্ট করেন সবাই দেয়। তবে একটা কথা ঠিক, অন্যায় করে হয়তো বেশি দূর যাওয়া যায় না, তাই কিছুটা হলেও ওর অসুস্থতা তো ছিল বা আছে, এটাই বোধহয় ওর পাপের শাস্তি। চলো বাই, যেই পয়েন্টগুলি রয়ে গেল সেই পয়েন্টগুলি নিয়ে না হয় পরবর্তী সময় আসবো। চলো দেখতে থাকো বৃষ্টির খেল। এখন নেবুলাইজার, এটা কমন থিং, ঠান্ডার সময় এটা নিতে যায়, কে জানে নেবুলাইজার সুইচটা দিয়েছে এমনি নাকে লাগিয়ে রেখেছে। অনেক কিছু করা যায় অ্যাক্টিং করতে লাগে, তো চুল ফেলে দিলে হয় না। যখন রোজগারটা আমার ইউটিউব থেকে করতে লাগবে, রোগ দেখিয়ে করতে লাগবে, ক্যাথিটার থেকে শুরু করে মিথ্যা স্যালাইন দেখিয়েও রোজগার করে। কালকে বললাম না একটা নন বেঙ্গলি চ্যানেল, শি ইজ নো মোর হাজব্যান্ড বলে দিয়েছে চারিদিকে। নন বেঙ্গলি চ্যানেল বুঝতেই পারো, মোর দেন কত চ্যানেল হতে পারে হিন্দি ভাষী, মোর দেন 200টা ভিডিও নেমে গেছে যে ও নেই, আহা 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 করে। এরপর কি জানা গেল যে না কিচ্ছুই হয়নি, পরে না পারতে বলেছে, হাজব্যান্ড বেরিয়ে এসে দুপুরবেলা জাস্ট প্যানিক অ্যাটাক হয়েছিল, এখন ভালো আছে। তো সেই হাজব্যান্ডকে যারা পার্সোনাল কল করেছিল ওদেরকে বলা হয়েছিল শি ইজ নো মোর। কেন? চ্যানেল গ্রো করতে লাগে, সাবস্ক্রাইবার বাড়ছিল না। বারে দুনিয়া কত কিছু দেখবো।